আর যারা এত বড় বড় বিপ্লবী নেতা সাজার ভান যারা করেন, এখন কেমন লাগে? যারা বলেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, যারা বলেন আওয়ামী লীগ গর্তে লুকিয়েছে, এখন কেমন লাগে? যেমন ধরেন আমাদের জাতীয় ভাতিজা কালাপাড়া কি হাসানাত নাকি ফাসানাত আব্দুল্লাহ, সে জামাতের আমিরকে বলেছে যে আপনি ভাসুরের নাম নিতে ভয় পান, আর্মি পেটাইছে, এটা জামাত বলে নাই। কত আসমান কাঁপানি শিক্ষিকা, কত কত জমিন কাঁপানো চিৎকার করা শিক্ষক, তাদের কাউকে এখন আমরা আর মাঠে দেখতেছি না। কেন? কিক মেরে, তাকে শর্ট মেরে, তাকে মুরগি চোরের মতো পিটায়, গরু চোরের মতো পিটায় বোঝাই দিল, যা বলছস আর কোনোদিন বলবই না। এই বাংলাদেশের যত আকাম কুকাম দেখবেন, সবকিছুর মূলে বিহাইন্ড দ্য স্ক্রিন খুঁজে খুঁজে গিয়ে পাবেন আপনি জামাত। আমাদের এই ভিপি নুরাকে এই যে আর্মিরা ফুটবলের মতো সটাইলো, আর পুলিশেরা গরু চোরের মতো মুরগি চোরের মতো পিটাইলো, এটা কিন্তু আওয়ামী লীগের আমলে ঘটে নাই। এটা আমার দাবি না, এটা তার যে সহকারী, তার রানিং মেট রাশেদের কথা। রাশেদ বলেছে আওয়ামী লীগ তাকেও আর্মিতে পিটায় নাই। কখন পেট্রোল খেলো? যখন সে তার নিজের, এই সরকার তার নিজের সরকার, এই এনজিওগ্রাম সরকার তার নিজের সরকার, এই আর্মি তার, এই পুলিশ তার, সবই তার। এমনকি কালকে যে মিছিলটা করতে গিয়েছিল, সে যে মব ভায়োলেন্স করতে গিয়েছিল, তারা সবাই সাধু মনে করেন না। সে কিন্তু মায়ের খাইতে যায়, মায়ের দিতে যায়, কিন্তু মায়ের খাইতে আসছে, মায়ের খাইয়ে গেছে। কিন্তু এখানে আমরা বহুবিধ প্রশ্ন এখানে জন্ম দিয়েছে। আওয়ামী লীগ যদিও তাকে ভিপি বানাইলো, ছাত্রলীগ তাকে ভিপি বানাইলো, আর তারই সরকার তাকে ফুটবলের মতো সরাইলো, বিষয়টা কিন্তু গভীর ভাবনা। আমরা কি কি চিন্তা করতে পারি এখানে? প্রথমত ধরে নেন, হতে পারে যে নির্বাচন বানচালের করার জন্যই তারা এই প্রস্তুতি নিয়েছে। এটা তাদের একটা ওই যে ঝিকে মেরে বউকে শাসন করার মতো ঘটনা। কারণ কি? কারণ বিভিন্ন কিন্তু 2 দিন আগে বলেছিল, সে বলেছিল বিদেশি 2টি শক্তি তার সাথে আঘাত করতে চেয়েছে, কি কি তাকে পরামর্শ দিয়েছে, দেশি এবং বিদেশি মিলে। আমরা তো বিদেশি শক্তি কারা আমরা অনুমান করতে পারি, সেটা হতে পারে তুরস্ক, হতে পারে পাকিস্তান, এমনকি দুষ্ট লোকেরা কেউ কেউ বলে সেটা আরো একটি দেশ হতে পারে। আরেকটা কি হতে পারে দেশি শক্তি, সেটা আমরা ধরে নিতে পারি সেনাবাহিনী। তাকে লাঠি দিয়ে প্রমাণ করলো, তাকে কিক মেরে, তাকে শর্ট মেরে, তাকে মুরগি চোরের মতো পিটায়, গরু চোরের মতো পিটায় বোঝাই দিল, যা বলছস আর কোনোদিন বলবই না। হয়তো এটাও হতে পারে, নাও হতে পারে। অথবা জামাতি তাকে করেছে। জামাত তো এই বাংলাদেশের যত আকাম কুকাম দেখবেন, সবকিছুর মূলে বিহাইন্ড দ্য স্ক্রিন খুঁজে খুঁজে গিয়ে পাবেন আপনি জামাত। অলরেডি কেউ কেউ মনে করতেছে তাকে যে পিটিয়েছে সেখানে জামাতের লোক ছিল, এই ষড়যন্ত্র জামাত করেছে। আমরা সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে চাই না, তবে আমরা কিছুটা অনুমান করতে পারি। যেমন ধরেন আমাদের জাতীয় ভাতিজা কালাপাড়া কি হাসানাত নাকি ফাসানাত আব্দুল্লাহ, সে জামাতের আমিরকে বলেছে যে আপনি ভাসুরের নাম নিতে ভয় পান, আর্মি পিটাইছে, এটা জামাত বলে নাই। জামাত সবসময় এস্টাবলিশমেন্টের পক্ষে, এটা আমরা দেখেছি সব সময়। যেমন 71 সালে তারা পাকি সেনাবাহিনীর পক্ষে ছিল, এখনো তারা পাকি সেনাবাহিনীর পক্ষে। মানে টুকু বাং পাখি বলতে হবে, তাই না? বাং পাখি, কারণ খাল শুধু পাখি বললে আবার ইজ্জত চলে যেতে পারে। বাং পাখি সেনাবাহিনীর পক্ষে কে আছে? জামাত। আপনি দেখেন জামাতকে কিন্তু আর্মি পেটায় না। কেন পেটায় না? আওয়ামী লীগের লোকজনকে, আওয়ামী লীগের সমর্থক গোপালগঞ্জে যখন গিয়ে 4-5 জনকে গুলি করে মেরে ফেলে, সে আর্মি খুব বালা। আর যখন সে আর্মি আমাদের জাতীয় নেতা বিভিন্নকে যখন পেটায়, তখন খুব খারাপ। আসলে ঘটনা কি করতে চাচ্ছে এই দেশে? দেশি বিদেশি ষড়যন্ত্র তো চলছেই। মূলত এই দেশে নির্বাচন যাতে না হয় এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি না দাঁড়াতে পারে, তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ড্রামা করবে। তবে এই নাটের গুরু যে এই বুদ্ধিদাতা পরামর্শদাতা যে সেনাবাহিনী, সেটা এখন অনেকেই তা বুঝে গেছে। এবং এদের সাথে আছে এনসিপি, এদের সাথে আছে জামাত। সবচেয়ে হাস্যকর বিষয়, জামাত মিছিল করতেছে ভিপি নুরার পক্ষে, এনসিপি মিছিল করতেছে ভিপি নুরার পক্ষে। আমাদের মহান আসিফ শাহ, তিনি তার কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করলো, কোনো নিন্দা জানায়নি, কিন্তু হাসপাতালে মোটামুটি আমাদের ভিপি নুরাকে দেখতে গেছে এবং তার জন্য নিন্দা জানাইছে। সরকার এসে আবার নিন্দা জানায় কেন? সে গ্রেপ্তার করে দেখাক। আরো অদ্ভুত ব্যাপার, এই যে ভিপি নুরার যে পার্টি গণরিয়া পরিষদ, গণ অধিকার পরিষদ মনে থাকে না, যাই হোক, সেটা গণরিয়া পরিষদ হোক আর গণ অধিকার পরিষদ হোক, তারা মিছিল করতেছে ভিপি নুরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আরে ভাই, তোরা তো মারছে আর্মি, মারছে পুলিশ, মুরগি চোরের মতো মারছে, গরু চোরের মতো মারছে। আর্মির বিরুদ্ধে টু শব্দটি তাদের নাই, টু শব্দটি নাই। 1 মিনিটের মাইরে বিভিন্ন দলের বিভিন্ন নাম, ভাষণের নাম কেউ নিতে পারছে না। জামাত তো নিতে পারতেই আছে না। খোদ এনসিপি গ্যাং বা তার পক্ষের যত দল আছে এবং তার নিজের দলের লোক, আমি আমাদের জামালপুর সহ ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরের এই গণরিয়া পরিষদের পোলাপানদের মিছিল করতে দেখলাম। একবারও তারা বলতেছে না যে সেনাবাহিনী পিটাইছে, এদের শাস্তি চাই। রাশেদ ছাড়া কেউ সেনাবাহিনীর নাম নেয় নাই, আমি যতদূর জানি। সবচেয়ে মজার বিষয় যে সাংঘাতিক ইলিহাস
যার রক্তের গ্রুপ পি পজিটিভ নিজে দাবি করে, যে নিজে বলেছে যে সে হচ্ছে পাখিদের বংশধর, সে নিজে বলেছে সে নিজে রাজাকারের বাচ্চা, সে নিজে বলেছে, আমাদের কথা না। সে কিন্তু 3-4 দিন আগে এই ভিপি নূরকে হুমকি দিয়েছিল, হুমকি দেওয়ার পরেই কিন্তু ঘটনা ঘটে গেল। সুতরাং এখানে কে যে ঘটিয়েছে কে যে ঘটায় নাই, ধোলায় অন্ধকার। আরো মজার বিষয়, বর্তমান জামাতের রানিং মেট চরমনাই পীর, মানে চরমনাই যার কথাও কাজের মিল নাই, সেই লিল্লাখোর মুরিদদের কাছ থেকে লিল্লা নেওয়া সে চরমনাই পীরও দেখলাম ভিপি নূরের বিরুদ্ধে পক্ষে মিছিল করতেছে। কেন তাকে মারলো, কে মারলো তা বলে না, কেউ কিন্তু ভাসুরের নাম নিচ্ছে না, কেউ না। চরমনাই হোক, আসিফ নজরুল হোক, আসিফ সার হোক, তারপর জামাতের আমির হোক, এনসিপি গ্যাং হোক, বৈষম্য বিরোধী আন্দোলন হোক, যা মন চায় তা নাম হোক, মানে এগুলো তো সব জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। এরা কেউ সাহস পাচ্ছে না ভাসুরের নাম নিতে, কারণ গায়ে হাত তো দিছে ভাসুরের দেবর হইলে তাও বলা যাইতো। আজকে যদি এই ঘটনা অন্য কোথাও করতো, কি করতো আজকে? এরা কি করেছে, এরা গিয়েছিল জাতীয় পার্টির অফিস দখল করতে। এদের উদ্দেশ্য হলো জাতীয় পার্টির অফিস দখল করবে এবং সেই অফিসে তারা বসবে, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। এখানে গিয়ে শিক্ষা দিতে গিয়ে শিক্ষা পেয়ে গেছে, এখন তারা শিক্ষা শুরু করেছে। আর অদ্ভুত ব্যাপার, সেনাবাহিনীর, বাংলাদেশ আর্মির আপনারা বিবৃতিটা হয়তো পড়েছেন, সেখানে কিন্তু একবারও বলে নাই ভিপি নূরকে পেটেছে, বরং তারা উল্টো অভিযোগ করেছে যে তাদের 5 জন আহত, অর্থাৎ মব সন্ত্রাসের আক্রমণের শিকার হয়েছে খোদ সেনাবাহিনী। এখানে তারা উল্টা বলেছে যে তাদের উপর হামলা হয়েছে, সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, ঢিল দেওয়া হয়েছে, পাটকেল দেওয়া হয়েছে, তার জন্য তারা আক্রমণ করেছে। একবারও তারা দুঃখিত বা এই ধরনের দুঃখ প্রকাশ করে নাই, একবারও না। তো এখন কি হয়েছে ঘটনা, তারাও কিন্তু ভিপি নূরের নাম নেয় নাই, আবার ভিপি নূরের লোকেরাও সেনাবাহিনীর নাম নেয় না। তো এই নাটক আমরা বুঝি। এইখানে যে 16-17 জন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে গ্রেপ্তার করা হলো, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়া হলো, সেগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক তারা করতেছে, আমরা সেটা বুঝি এবং জানি। এখন দেখবেন যে ভিপি নূরের পক্ষে এত কথা বলতেছে, আমরা তো লতিফ সিদ্দিকী বা ওই যে সাংবাদিক পান্না ভাইকে গ্রেপ্তার করলো, আরেকজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তার করলো, কলিগ হিসেবে তো আমরা আসিফ নজরুল বললে অবশ্য নজরুল নামটা যদি হয়, আসিফ সার বলতে পারি আমরা। আসিফ সারকে তো আমরা দেখলাম না যে একটা বিবৃতি দিতে তার কলিগকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করে তার হাতে হ্যান্ডকাপ লাগায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি যেন নেটওয়ার্ক নামে কত আসমান কাঁপানি শিক্ষিকা, কত জমিন কাঁপানো চিৎকার করা শিক্ষক, তাদের কাউকে এখন আমরা আর মাঠে দেখতেছি না। কেন দেখি না আমরা? ভিপি নূরের জন্য দরদ এত উঠছে, আমরা এটা নিন্দা আপাতত জানাইতে পারতেছি না। কেন জানেন? আমরা এর আগে জানিয়েছি, ভিপি নূরকে যখন খোদ ছাত্রলীগ পিটিয়েছিল তখন আমরা নিন্দা জানিয়েছিলাম, কিন্তু এটা নিন্দা জানাবো না, কারণ তার ভাই তাকে মারছে, তার খালু তাকে মারছে, তার জ্যাঠা তাকে মারছে, এটা নিয়ে আমরা কি, তারা হলো ভাই ভাইয়ের মারামারি, ওইখানে আমরা কেন যাবো? তবে আমি আপনাদের বহু আগে বলেছিলাম যে একটা পর্যায়ে 2 দিন আগে আর পরে এদের কিন্তু পাবলিক ধরবে, শুরু কিন্তু হয়ে গেছে। সেটা যে কোনো ব্যানারে আসুক, আপনি দেখেন বৈষম্য বিরোধী বলেন, এনসিপি গ্যাং বলেন, এদের বাপ চাচা সহ, নাইট গ্যাং বলেন, এদের বাপ চাচা সহ কিন্তু এখন আক্রান্ত হচ্ছে। আর্মিরাও এদেরকে পিটিয়েছে এবং পেটাবে ভবিষ্যতে। আর একটা স্পষ্ট বার্তা দিতে চাই, এই সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে 5 মিনিট এরা টিকতে পারবে না, 5 মিনিটস এরা থাকতে পারবে না। এনসিপি গ্যাং বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আর এই গণরিয়া পরিষদ বলেন, কেউ টিকতে পারবে না, আমরা সেটা দেখতে পাচ্ছি। আর যারা এত বড় বড় বিপ্লবী নেতা সাজার ভান যারা করেন, এখন কেমন লাগে? যারা বলেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, যারা বলেন আওয়ামী লীগ গর্তে লুকিয়েছে, এখন কেমন লাগে? 1 মিনিটের মাইরেই না সাইজ হয়ে গেছেন, 1 মিনিটেই না সোজা হয়ে গেছেন। সারা বাংলাদেশে এইভাবে মানুষের বিরুদ্ধে লেগে, এইভাবে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে লেগেছেন, তারা কিন্তু 12 মাস 13 মাস ঠিক আছে, আপনারা কিন্তু 1 মিনিট টিকতে পারেন। শেখ হাসিনার জামানায় আমার মনে হতো যে চীনের সঙ্গে বাংলাদেশের একটা কৌশলগত সম্পর্ক হওয়া উচিত। লাঠি নিয়ে আসতে হবে, অস্ত্র গোলাবারুদ কামান নিয়ে আসতে হবে, তাহলে আমরা মানব। কিন্তু টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যত কিছু করেন না কেন, এখানে যদি আমাদের কাছে আসেন, আমরা আপনার কাপড় চোপড় খুলে আপনাকে উলঙ্গ করে আপনাকে ছেড়ে দেব, নেংটু বাবা বানিয়ে দেব। এই হলো আমাদের 1000 বছরের কালচার। তো যখন আমি চাইতাম যে শেখ হাসিনা চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করুন, ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত করে দিন, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে তিস্তা প্রকল্প এটা চালু করে দিন, কিন্তু তখন আমি এখন যে লেভেলে আমি স্টাডি করছি, সেই স্টাডিটা আমার তখন ছিল না। আমি যেটা বুঝতে পারিনি, শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিল যে চীন তো এখানে অস্ত্র নিয়ে আসবে না, এখানে তাকে মিলিটারি দিয়ে প্রোটেক্ট করবে না, কিংবা আমি যদি বিপদে পড়ি তাহলে আমাকে হেলিকপ্টারে করে
চীন বেজিংয়ে নিয়ে যাবেন। এখন পর্যন্ত আপনি দেখেছেন যে তারা বিশ্বের যে কোনো দেশে যে রাজনৈতিক সমর্থন যোগাচ্ছে, কোনো একজন মানুষকে রাজনৈতিকভাবে তাদের বিপদের দিন আশ্রয় দিয়েছে। ইরান, মিশর, আফ্রিকার পুরোটা তারা নিয়ন্ত্রণ করছে। তারপর মালদ্বীপ, এরপরে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কাকে তো রাজাপাকসে থেকে শুরু করে সবাইকে, মানে তাদেরই তো লোক। এই যে মায়ানমার, দুই পক্ষেই তাদের লোক, কিন্তু কেউ বিপদে পড়েছে আর চীন তাকে ওই সময়টাতে ভিসা দিয়েছে, নিয়েছে, আশ্রয় দিয়েছে, এইরকম নজির চীন দেশের নেই। তারা সবসময় হলো বাংলাদেশের যে আমলাতন্ত্র যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের সঙ্গে তারা থাকবে। এটা হলো চীনের নীতি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এমনকি যখন খুব যুদ্ধ হয়েছে বহু বছর, যেমন খেমারুজদের যুদ্ধ হয়েছে কম্বোডিয়াতে এবং ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হয়েছে সরাসরি, কিন্তু চীন এখানে অংশগ্রহণ করেনি। তাদের সঙ্গে সীমান্তে যাদের রয়েছে দেশগুলো রয়েছে, যেমন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের, পাকিস্তানের সঙ্গে ইরানের, পাকিস্তানের সঙ্গে ভারতের যে সময়টিতে হয়েছে, তারা অর্থনৈতিকভাবে তাদের সহযোগিতা করেছে। এমনকি বিপদের সময় পাকিস্তান যখন বিপদে পড়েছে তখন কিন্তু টাকা দেয়নি, অন্য সময় পর্যাপ্ত টাকা দিয়েছে। কিন্তু যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তখন পাকিস্তানকে তারা কোনো সহযোগিতা করেনি। ঠিক একই অবস্থা মালদ্বীপের ক্ষেত্রে। মূল ব্যাপার হলো যে আপনাদেরকে লজিস্টিক সাপোর্ট দেবে, বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, প্রযুক্তি দিবে। ওটা দিয়ে যদি আপনি জয়লাভ করে আসতে পারেন তাহলে আপনাদেরকে আরো সহযোগিতা করবে। কিন্তু আপনাদের সঙ্গে ঝুঁকি নিয়ে কোনো একটা রাষ্ট্রের শত্রু হবে, এমনকি আমেরিকারও তারা শত্রু হতে রাজি নয়। তাদের এখন যে শক্তিমত্তা আছে, তারা যদি চায় যে তাইওয়ানকে তারা দখল করে নেবে, ম্যাটার অফ 30 মিনিট, 30 মিনিটের মধ্যে তাইওয়ানকে তারা দখল করতে পারে, কিন্তু তারা সেটা করছে না, কোনো অবস্থায় তারা করছে না। তারা আমেরিকার সঙ্গে ঝামেলাতে জড়াবে না, যুদ্ধতে যারা জড়াবে না। তো এনিওয়ে, তো সেই দিক থেকে বাংলাদেশে যারা চীনের উপর নির্ভর করেছে অতীতে, যারা বুঝতে পারেননি, তারা তাদের যে রাজনীতির কবর রচনা করেছেন, আর যারা বুঝতে পেরেছেন তারা তার ধারের কাছে যাননি। এবং চীনের এই প্রলোভনে সবার আগে পড়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি এই চীনের মানে প্রলোভনে পড়ে হোসেন শহীদ সরওয়ার্দীর সঙ্গে তার যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হলো, এবং মার্কিন ব্লকের সঙ্গে তিনি যে দ্বন্দ্ব সংঘাত শুরু করে পিকিংপন্থী হওয়ার চেষ্টা করলেন, এটা তিনি প্রথম ভুল বুঝতে পারলেন যখন তিনি যাকে বলা হয় চীন সফরে গেলেন। এবং তিনি চীন থেকে ফিরে আসার পরে তাকে নিয়ে অনেক কথাই লিখেছেন, অনেক কথাই লিখেছেন। এর মধ্যে সম্ভবত ইমাদুল হক একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, তার একটা লেখা আমি পড়েছিলাম। তো সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা মন্তব্য করেছিলেন যে তিনি যেতে মানে ওদের দেশে মনে করা হয় যে কোনো প্রতিটা নেই। এরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হলো এবং কতগুলো মেয়েদেরকে দেখানো হলো যে এরা এখানে চিকিৎসা দিচ্ছে। তো মাওলানা আব্দুল হামিদ খান চালাক মানুষ, তিনি বুঝে গেলেন যে একসময় এরা বেশ্যা ছিল, এখন এদেরকে এই বেশ্যাবৃত্তি থেকে বন্ধ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তো কাজেই একটা সমাজ যেখানে খাদ্যের নিরাপত্তা রয়েছে, কর্মের নিরাপত্তা রয়েছে, এরকম একটা সোসাইটিতে মানুষ বেশ্যা হয় কেন, উনি বুঝতে পারলেন। বুঝতে পারার পরে উনি সেই পিকিংপন্থী গ্রুপ থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু তার হাতে আর সময় ছিল না, বয়সও ছিল না। তো এটা গেল ওনার সেই আত্মোপলব্ধির ঘটনা এবং ওনার পরাজয়। সর্বশেষ আপনি ধরুন পাকিস্তান 1971 সনে আমেরিকার উপর নির্ভর করেছিল, চীনের উপর নির্ভর করেছিল। কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ভারত এবং রাশিয়া রেসপন্ড করেছে, সঙ্গে সঙ্গে রেসপন্ড করেছে, ওইভাবে চীন আসলে কোনো রেসপন্ডই করেনি। সে শুধু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি স্বাধীনতার পরে, সেটা অনেক ব্যাপার, কিন্তু যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের, সেই যুদ্ধে কোনো রকম লজিস্টিক সাপোর্ট চীনের পক্ষ থেকে পায়নি, মানে যাকে বলে পশ্চিম পাকিস্তান। ফলে তাদের পরাজয় হয়েছে। আর যদি চীন এখানে সাহায্য করতো, সবকিছু করতে, হয়তো একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হতো। ভারত চাচ্ছিল, মানে না, পাকিস্তান চাচ্ছিল যে
ওয়েস্টার্ন ফ্রন্টে তারা যুদ্ধ করবে ভারতের সঙ্গে এবং সেখানে চীন তাদের সঙ্গে যোগ দেবে, সেটা হয়নি। এই গেল পাকিস্তানের পরাজয়। সর্বশেষ শেখ হাসিনা সেখানে গেলেন। শেখ হাসিনা যাওয়ার পর আমি যাওয়ার সময় নিষেধ করেছিলাম যে আপনি যায়েন নাই, মানে ভিডিওর মাধ্যমে, চীনে গেলে আপনার পতন হবে। আবার আসার পর আমি বললাম যে আপনি গিয়েছেন ভালো কথা, কিন্তু এসে আপনি সংবাদ সম্মেলন করবেন না। এর কারণ হলো আপনি সেখানে অপমানিত হয়েছেন, পরাজিত হয়েছেন, আপনি কিছুই পাননি। এটা আপনি লুকিয়ে রাখতে পারবেন না, আপনার ক্রোধ, ক্ষোভ। এবং তিনি এসে এই সংবাদ সম্মেলন করলেন এবং সংবাদ সম্মেলন করার পরে এই যে রাজাকারের বাচ্চা কাচ্চা বললেন, এই আগুন ছড়িয়ে পড়ল। তো শেখ হাসিনা চলে গেছেন। এখন সবাই চীনে ছুটছে, জামাতও চীনে ছুটছে, এনসিপি চীনে যাচ্ছে, বিএনপি চীনে যাচ্ছে, সেনাবাহিনী প্রধান চীনে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই চীনের যে কুফা, চীনের যে বুমেরাং অবস্থা, বা চীনের সঙ্গে আমাদের যে শনির দশা, রাজনীতির যে শনির দশা আছে, ব্যবসা বাণিজ্যে তাদের সঙ্গে আমাদের অনেক ভালো হচ্ছে, হবে, আগামীতেও হবে। কিন্তু এই রাজনীতির মেনুকরণে চীনকে বন্ধু মনে করে যারা প্রতিপক্ষকে শত্রু বানিয়ে ফেলছেন, তারা কেউ প্রয়োজন হলে চীনের সহযোগিতা পাবেন না। তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছিল এবং তখন অনেকগুলো তাদের যে ইতিহাস, কৃষ্টি, কালচার, যে জিনিসগুলো আমি দেখার সুযোগ পেয়েছিলাম, যেটা ব্যবসায়ী হিসেবে হয়তো আমার কোনোদিন হতো না। তখন আমাকে একটা বই আমি কিনেছিলাম সেখান থেকে, দ্য গ্লোরিয়াস 5000 ইয়ার্স অফ চায়না, এই শিরোনামে একটা বই আমি নিয়ে আসছিলাম। সেই বইটা, তো সেখানে সম্রাট শি হুয়ানটি থেকে শুরু করে চীনের যে 5000 বছরের ইতিহাসে তাদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মিলিটারি এবং স্থাপত্যবিদ্যায়, প্রায় সবকিছুই সেই বইতে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে, যা আমাকে রীতিমতো পাগল করে তুলেছে। এরপরে দর্শন শাস্ত্রে তাদের যে ফিলসফি, সেই ফিলসফিতে মাস্টার সানঝু, তারপর কনফুসিয়াস এবং তাওঝু, এই যে কজন দার্শনিক, আর আধুনিককালে মাও সেতুং কিংবা দেও জিয়াংপিং, তাদের কথা বাদ দিলাম। কিন্তু অতীতে যারা, যে সময় একেবারে আলেকজান্ডারের যুগে বা তারও আগে সক্রেটিসের যুগে চীনের যে চিকিৎসা বিজ্ঞান গড়ে উঠেছিল, যে ফিলসফি গড়ে উঠেছিল, যা আমাকে রীতিমতো এখন পর্যন্ত পাগল করে দেয়। এবং আল্লাহ রাসূলের যে একটা হাদিস আছে যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে সুদূর চীনে যাও। চীনের আসলেই সেই জিনিসগুলো রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে চীন ঐতিহাসিকভাবে কখনোই সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেনি, কখনো না। জাপান সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে অনেক অপকর্ম করেছে। তারা থাইল্যান্ড, মায়ানমার এবং ভারত পর্যন্ত চলে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। চীনে তারা যে তাণ্ডব চালিয়েছে, চীনে গেলে বুঝতে পারবেন। তারা কোরিয়াতে যে তাণ্ডব চালিয়েছে। তো এভাবে আসলে বিশ্বের সব জাতিগোষ্ঠী সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে তলোয়ার দিয়ে পৃথিবী তছতছ করেছে। একমাত্র চীন, তারা তাদের এই ভূখণ্ডের বাইরে কখনো বের হননি। কেবলমাত্র ভারতবর্ষে তাদের একজন বংশধর এখানে এসেছিলেন, এসে তিনি খুবই জনপ্রিয় হয়ে গেছিলেন এবং এখানে চালুক্য বংশ বলা হয়। তারা সেই ভারতবর্ষে একটা সুদীর্ঘ সময় ধরে, না ঠিক এটা চালুক্য বংশ নয়, চালুক্য বংশ ছিল দক্ষিণ ভারতের রাজেন্দ্র। তো চালুক্য বংশ নয়, উত্তর ভারতেই তাদের একটা শক্তিশালী চীনা বংশোদ্ভূত রাজবংশ ছিল, কিন্তু তারা দখল করেননি ওরকম ভাবে, যেটা বলা হয়। তো এখন যে পৃথিবী যেভাবে আমেরিকা চলছে বা আরবরা যেভাবে ইতিহাসে দখল করেছে, তো আমি দেখলাম যে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে চীন তাদের যে ঐতিহ্য, ধারাবাহিকতায় তারা আসলে এখানে মিলিটারি পাঠাবে, তারপরে অস্ত্র বিক্রি করবে, ইউরোপে আমেরিকা যেভাবে করে। ইউরোপের এমন কোনো শক্তি নাই যে শক্তিগুলো একবারের জন্য তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে সাম্রাজ্যবাদী শক্তি হওয়ার চেষ্টা না করেছে, এরকম কোনো শক্তি নেই। সেটা ইটালি ধরেন বা প্রাচীন রোম ধরেন, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ডাচ, ডেনমার্ক,
সব রাষ্ট্র, স্পেন, সবাই চেষ্টা করেছে তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্য। একমাত্র চীন তার ভূখণ্ডের বাইরে কখনো যায়নি, আর বিশ্বের প্রায় সব পরাশক্তি চীনের উপর তাণ্ডব চালিয়েছে। তো কাজেই এটা একটা শান্তিপ্রিয় জাতি। কিন্তু আমাদের এই দেশে আমরা অভ্যস্ত হলো যারা তলোয়ার নিয়ে আমাদের কাছে এসেছে। কারা এসেছে? দিল্লি থেকে এসেছে অসংখ্য। যারাই দিল্লির ক্ষমতায় বসেছে, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ডাজ নট ম্যাটার। তাদের প্রথম কাজ হয়েছে বাংলা আক্রমণ করা সবার আগে। এরপর পাকিস্তানিরা এসেছে, আফগানিরা এসেছে, আফগানিস্তান থেকে এসেছে। এরপর তুরস্ক থেকে এসেছে, ইরান থেকে এসেছে, ইয়ামেন থেকে এসেছে। এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে এসেছেন। তো তার সঙ্গে 800 তার সঙ্গী সাথে ছিলেন, তাদের সবার হাতে তলোয়ার ছিল। তো তিনি সিলেটে এসে ধর্ম প্রচার করেছেন, কিন্তু যখন ওখানকার রাজা গুরু গোবিন্দের সঙ্গে তার যুদ্ধ হল, তো সেই যুদ্ধ হওয়ার পর তিনি যুদ্ধ করলেন এবং যুদ্ধ জয়লাভ করলেন। মানে আমরা এতে অভ্যস্ত যে আমাকে শুধু তসবি দিয়ে আমাকে ফু দিবেন, আমাকে মানে যাকে বলা হয় দোয়া দিবেন, আর অনেকগুলো টাকা পয়সা দিবেন, আমরা এতে অভ্যস্ত না। এমনকি আমাদের অন্যান্য যারা ধর্ম প্রচারক, যেমন আমাদের দেশের সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে এই বাংলায়, ফকির মজনু শাহ নামে একজন লোক ছিলেন, তিনি বিদ্রোহ করেছেন ধর্মের নামে। তারপরে তিতুমিরের বাঁশের কেল্লা, সেটা ওয়াহাবি আন্দোলনের তারা সশস্ত্র যোদ্ধা ছিলেন, হাজী শরীয়তুল্লাহ, এরপরে সৈয়দ আহমেদ ব্রেভলি, আরো অনেকে। মানে এখানে আমরা আমাদের যে কালচার, আমাদের কালচার হলো